নমস্কার, গল্পবার স্টুডিওতে আপনাকে স্বাগত। গল্প শুরুর আগে একটা কথা বলি। পাড়ার সবাই ভাবে আমি নাকি খুব চালাক, কারণ আমি নাকি সব রহস্য চোখের পলকে বুঝে ফেলি। কিন্তু আজ পর্যন্ত না একটাই রহস্য আমি বুঝতে পারিনি। মানে মাসের শেষে টাকাটা ঠিক কোথায় উধাও হয়ে যায়, মানে আবার এমনভাবে গায়েব হয় যেন কোনো অজানা চোর গোপনে এসে আমার মানিব্যাগে মিশন ইম্পসিবল চালিয়ে গেল। সে যাই হোক, আমার টাকা তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু আপনাদের জন্য আজ একটা দারুণ গল্প নিয়ে এসেছি আমরা। এক গোয়েন্দার গল্প, যিনি সন্দেহ করেন, ভুলও করেন, আবার ঠিকও করেন, আর কখনো কখনো এমন লজিক দেন যা শুনে অপরাধীও কনফিউজ হয়ে যায়। তবে একটা জিনিস শতভাগ নিশ্চিত করতে পারি, আজকের গল্প শুনে আপনি হাসবেনই হাসবেন। তাই কোমর বেঁধে বসে পড়ুন। এখন শুরু হচ্ছে আমাদের গোয়েন্দা মানে হিরুদার গোয়েন্দাগিরি সেই কিংবদন্তি অভিযান। আর শুনুন, সিগারেট খাবেন না প্লিজ, ওসব বাজে জিনিস, তার চেয়ে গল্প শুনুন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হিরুদার গোয়েন্দাগিরি। হিরুদাই নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো, যাকে বলে খাল কেটে কুমির আনা। ব্যাপারটা আমি বরং খুলেই বলি। আধা শহর বেগমপুর, স্কুল আছে, কলেজ আছে, সিনেমা হল আছে। কলকাতা থেকে ট্রেনে 37 মাইল। এখানকার ছানা আর ডাব কিন্তু খুব বিখ্যাত। আরও একটা জিনিস কিন্তু খুব বিখ্যাত এখানে, সেটা হলো পরান্দার দোকানের চা। তাও আবার ওই ময়লা ডিশ আর ওই হাতল ভাঙা কাপে যখন খদ্দেরদের দেওয়া হতো। এই দোকান সকাল 7টা থেকে রাত 7টা অবধি ঠাস বোঝায়। স্কুল আর কলেজের ছেলেই বেশি। পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে এমসিসির খেলা, মোহনবাগান ইস্ট বেঙ্গলে ঠোকাঠুকি, রকেটে চাঁদে পৌঁছানোর তোড়জোড় সবকিছুই গরম গরম চলত। এছাড়া রাজা উজির বাদশা তো ছিল। প্রায় সব আসরেই বক্তা হিরুদা আর সকলের শ্রোতা। হিরুদা এতদিন একটানা কলকাতায় ছিল চাকরির চেষ্টায়। হেন অফিস নেই যেখানে মাথা ঠোকেনি, কিন্তু নো ভ্যাকেন্সির বোর্ডে মাথা ঠুকে ঠুকে কেবল মাথায় ফুলল। চাকরির কোনো সুরাহা হয়নি। একদিন তাই ধুত্তর বলে হিরুদা বেগমপুরে চলে এলো ওই খুঁড়োর কাছে। উদ্দেশ্য ব্যবসা করবে, হয় ডাব চালান দেবে কিংবা ছানা। ভগবান যদি দেন তাহলে দুটোই। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ডাব ছানা কোনোটাই নয়। হিরুদা একেবারে অন্য ব্যাপারে জড়িয়ে পড়ল। সেদিন চায়ের আসরে রোজকার মতন বক্তা হিরুদা, বিষয় শখের গোয়েন্দাগিরি। চায়ের কাপে 2.5 দিনের বাসি পাউরুটি ডুবোতে ডুবোতে হিরুদা বলল, গোয়েন্দা যদি বলতেই হয় তো ওই সর্বেশ্বর বড়াটকে। তার কাছে তোদের কিরিট রায়, প্রতুল লাহিড়ী, ব্যোমকেশ একেবারে ছেলে মানুষ। স্কটল্যান্ড ইয়ার্ডে বছর 3 আগে গিয়েছিলেন ওদের ছিচকে চোর ধরার পদ্ধতিটা শেখবার জন্য। সর্বেশ্বর বড়াটের সঙ্গে আলোচনা করে ওখানকার কর্তা ম্যাকডুগাল সাহেব তো হতভম্ব। মিস্টার বরাট, আপনি আমাদের এখানে কেন এসেছেন? আপনাকে জ্ঞান দিতে পারি এমন শক্তি আমাদের নেই। তার চেয়ে এভরি ইয়ার আমার 2-1 অ্যাসিস্ট্যান্টকে বরং আপনার কাছে পাঠাবো। আপনি তাদের ট্রেনিং দিয়ে একটু পাঠিয়ে যদি দেন, I will be honored. I will be really grateful to you. একটু থেমে হিরুদা চায়ে চুমুক দিয়ে নিল। তারপর সামনের উদ্গ্রীব কতগুলো দৃষ্টির দিকে চেয়ে বলল, এই সর্বেশ্বর বড়াটের সঙ্গে একটানা 2 বছর কাটিয়েছি, এবারে পাশাপাশি তক্তপোষে। তোরা হয়তো বিশ্বাস করবি না, কত ছোটখাটো কেস যে সর্বেশ্বর বাবু আমার হাতে তুলে দিয়েছেন তার হিসেব নেই। ওই যে পুটিয়া ঘরের দলিল চুরির ব্যাপার, যেটাতে পুলিশ হিমশিম খেয়ে গেল, ঠিক 3 দিনের দিন আসামিকে হাজির করে দিলাম সর্বেশ্বর বাবুর সামনে। তারপর ঠাপার মাথায় যে মুন্ডহীন দেহটা পাওয়া গিয়েছিল, 7 দিনের মাথায় গার্ডেন ব্রিজের ডাস্টবিন থেকে মুন্ডটি উদ্ধার করে দিয়েছিল এই শর্মা।
চলে আসবার সময় সর্বেশ্বর বাবু আমার দুটো হাত চেপে ধরে কি কাকুতি মিনতি। তুমি থাকো হিরো, আমার বয়স হয়েছে, আর ছোটাছুটি করতে পারি না বাবা। এই বয়সে তোমার মতন এমন সহকারী পেলে আমি অন্তত নিশ্চিন্ত হতে পারি। যা রোজগার করব আধা আধি বকরা হবে। কি ঠিক আছে তো? দয়াল একেবারে পাশেই বসেছিল, হিরুর অনুগত ভক্ত। সে তদ্গত চিত্তে সব শুনছিল। হ্যাঁ, হিরু একটু থামতেই বলল, তা থাকলেই তো পারতে হিরুদা, এই জঙ্গলে কেন মরতে এলে? টাকাটাই কি পৃথিবীতে সব দয়াল? এদিকে খুড়োকে দেখবার কেউ নেই, প্রতি সপ্তাহে একটা করে চিঠি যাচ্ছে। কর্তব্য একটা আছে তো। তা নিশ্চয়ই আছে। এরপর আর হিরুর অমন লোভনীয় প্রস্তাব ছেড়ে আসার ব্যাপারে কোনো প্রশ্নই চলে না। কিন্তু পরের দিনই ঘটল আর এক বিপদ। আর এক বিরাট কর্তব্যের মুখোমুখি এসে দাঁড়ালো হিরুদা। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে রোজকার মতন ছানাপট্টিতে চলেছে। হঠাৎ মাঝপথে বিপুল বন্ধু এক ভদ্রলোক পথ আটকে দাঁড়ালেন। নমস্কার হিরণয় বাবু। আর চোখে লোকটিকে জরিপ করতে করতে হিরুদা বলল, আমার নাম হিরেন। ও মাফ করবেন, পুরো নামটা জানা ছিল না। পাড়ার ছেলেরা হিরুদা হিরুদা বলছিল, আমি ভেবেছিলাম বুঝি হিরণ নয়। তা হিরেন বাবু, আমাকে বাঁচান, আমার যে ভারী বিপদ। লোকটির চেয়েও হিরুদা বিপদে পড়ল বেশি। হ্যাঁ, জলজ্যান্ত মানুষ, ওজনে ওই 3.25 মনের কম নয়। দিব্যি নাড়ু গোপাল প্যাটার্ন চেহারা। তবে বিপদটা আবার কোথায়? কি বিপদ আপনার? চলুন, যেতে যেতে সব বলছি। ভদ্রলোক এগোতে শুরু করলেন। বিস্মিত হিরুদা পেছনে পেছনে চলল। রাস্তার মোড়েই একটা জিপ গাড়ি। ভদ্রলোক হিরুদার দিকে চেয়ে বললেন, উঠে বসুন হিরুবাবু, যেতে যেতে সব বলছি। হিরুদা উঠল। ভদ্রলোক উঠতে উঠতে ড্রাইভারকে নির্দেশ দিলেন, এই চল পলাশপুর। পলাশপুর তো বেগমপুর থেকে মাইল 50, কিন্তু সেখানে কেন? যেতে আসতেই তো ঘন্টা 4 লেগে যাবে। ততক্ষণে ডাব আর ছানার কি অবস্থা হবে? এইবার হিরুদা বিপদে পড়ল, কিন্তু আপত্তি করতে গিয়েই বাধা। ভদ্রলোক একেবারে দুটো হাত জড়িয়ে ধরলেন। আপনার কোনো অসুবিধে হবে না, আমি পলাশপুরের জমিদার অনুকূল সরকার। অবশ্য এখন জমিদার নেই, তবু কিছু জমি জমা আছে। আপনাকে গরিবের বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে। আপনার ব্যবসার কথাও শুনেছি, একদিনের লোকসানে আপনার এমন কিছু ক্ষতি হবে না। আমি সব পুষিয়ে দেব। আপনি আমায় বিপদ থেকে উদ্ধার করুন। আমি আমি আপনাকে কি বিপদ থেকে উদ্ধার করব? ভদ্রলোক হাত ছাড়লেন না। আপনি ছাড়া আর কি পারবে বলুন? সর্বেশ্বর বরাটের সহযোগী আপনি। কত বড় বড় ব্যাপারে সুরাহা করেছেন। এতক্ষণ পরে হিরুদা ব্যাপারটা বুঝতে পারল। কাল বিকেলের চায়ের আসরের গালগপ্পের ফল। এখন উপায় বোঝা গেল, চায়ের আসরে কিংবা তার ধারে কাছে পলাশপুরের জমিদার ছিলেন। সম্ভবত সকর্ণেই সবকিছু শুনেছেন। হিরুদা নিজেকে সামলে নিল। নিজের হাতে কাটা খাল দিয়ে কুমির ঢুকেছে, সুতরাং তার বোঝাপড়া তাকেই করতে হবে। সিটে হেলান দিয়ে হিরুদা বলল, আপনার বিপদটা কি বলুন তো? ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, বিজন আজ মাসখানিকের ওপর নিখোঁজ। বহু সন্ধান করেছি, কোথাও পাইনি। তাকে দয়া করে এনে দিন। হিরুদা হাসল। আর অন্ধকার নেই, একটু একটু করে সবকিছু পরিষ্কার হচ্ছে। স্কুল ফাইনালের ফল বেরিয়েছে প্রায় মাস 2। এরপরই বাংলাদেশের বহু ছেলে নিখোঁজ হয়, তবে অনেকেই ফিরে আসে। মামার বাড়ি কিংবা মাসির বাড়ি কাটিয়ে মাথা নিচু করে সংসারে ঢোকে। পলাশপুরে জমিদার বাড়ির ছেলের হাতে পয়সা কড়ি থাকাই স্বাভাবিক, কাজেই তার ফিরে আসতেও দেরি হচ্ছে। গোয়েন্দার ধরনে মুখে একটা সবজান্তা ভাব ফুটিয়ে হিরুদা জিজ্ঞাসা করল, বিজনের বয়স কত? তা ওই বছর 7 হবে। বছর 7? তাহলে তো স্কুল ফাইনালের ব্যাপার নয়, এ তো ছেলে ধরার ব্যাপার। আন্দাজ করছি চেহারা নিশ্চয়ই হৃষ্টপুষ্ট। ভদ্রলোক অবাক হল। আশ্চর্য, ঠিক ধরেছেন তো। হাজার হোক সর্বেশ্বর বরাটের সহযোগী আপনি।
এইসব তো আপনার নখদর্পণে। হিরুদা গলাটা আরো গম্ভীর করলো। চেহারার একটু বর্ণনা দিন তো শুনি। গায়ের রং মেটে মেটে, ওই আপনি যা বললেন, মোটা সোটা চেহারা, কটা চোখ, বাঁকানো শিং। সিং? হিরুদার মাথাটা পেছনের সিটে সজোরে ঠুকে গেল। তবে বয়স আন্দাজে শিঙের সাইজ বেশ ছোট। তার মানে বিজন কোনো ছেলে নয়? ভদ্রলোক জিভ কামড়া। আরে না না, বিজন আমার পাঁঠার নাম। ছেলে নেই পুলে নেই, হই পাঁঠাটি সম্বল করে বেঁচেছিলাম। হিরেন বাবু, আপনি কথা দিন বিজনকে আমার বুকে ফিরিয়ে দেবেন। কথা দেওয়া দূরে থাক, হিরুদার মুখেই কথা ফুটল না। পলাশপুর পৌঁছানো পর্যন্ত সে চুপচাপ চোখ বুজে বসে রইল। ভদ্রলোকও হিরুদাকে বিরক্ত করলেন না। ভাবলেন গোয়েন্দা হিরেনবাবু নিশ্চয়ই মনে মনে সমস্ত ঘটনা ভাবছে। পলাশপুরে নেমেই হয়তো বিজনের পাত্তা বলে দেবেন। পলাশপুরে জমিদার বাড়ি দেখেই হিরুদার চক্ষু স্থির। জরাজীর্ণ দুতলা বাড়ি, বেশ কয়েক বছর সংস্কার হয়নি, চামচিকে আর ইঁদুরের আস্তানা। খাওয়া দাওয়ার পর পলাশপুরের জমিদার অনুকূলবাবু বিজন নিখোঁজের কাহিনী সবিস্তারে হিরুদাকে বললেন। এই পাঁঠাটি তার এক প্রজার উপহার। রুগ্ন জীর্ণ চেহারা ছিল তখন। অনুকূলবাবু প্রায় বুকের রক্ত দিয়ে তাকে মানুষ করেছিলেন। শোয়ার ঘরে তার তক্তপোষের পাশে বিজনের জন্য ছোট্ট একটি তক্তপোষ তৈরি হয়েছিল। মোলায়েম খড়ের বিছানা, গলায় রূপোর ঘুঙুর, বসবার ঘরে বিভিন্ন ভঙ্গিতে বিজনের অনেকগুলো ফটো। এক ভোরে বিছানা থেকে উঠে রোজকার মতন বিজনকে খবরের কাগজ খাওয়াতে গিয়েই অনুকূলবাবু অবাক। বিজন নেই, ঘুঙুর পড়ে রয়েছে, অথচ দরজা জানলা সমস্ত বন্ধ। আপনার কাউকে সন্দেহ হয়? হিরুদা তক্ত বসে তাকিয়া ঠেস দিয়ে বসে জিজ্ঞাসা করল। সন্দেহ যাকে হয় তার নাম করাই তো বিপদ। সূত্রের সন্ধান পেয়ে হিরুদা তাকিয়া ছেড়ে সোজা হয়ে বসল। কিরকম সন্দেহ তো হয় ওই রাজীব ঘোষালকে। তিনি কে? এখানকার থানার অফিসার। যতবার আমার সঙ্গে বিজনকে দেখেছেন বলেছেন, অনুকূল বাবু, পাঁঠাটাকে থানায় দান করে ফেলুন, আমরা একদিন ফিস্ট করি। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অনুকূলবাবুর দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। থানার অফিসারকে সন্দেহ হয় শুনে হিরুদা একটু চুপসে গেল। যতগুলো গোয়েন্দা কাহিনী পড়েছিল তাতে এমন ঘটনা হয়েছে বলে মনে করতে পারল না। খাওয়াটা একটু বেশি হওয়ায় ঘুম আসছিল। একটু গড়িয়ে নিতে পারলে ভালো হতো। তাই হিরুদা বলল, আমি দুপুরে একটু চিন্তা করে নি, আপনি বরং আমার খুড়োর কাছে একটা খবর পাঠাবার ব্যবস্থা করুন। সেই জন্য আপনাকে ভাবতে হবে না। আমি ওই চায়ের দোকানের পরাণবাবুকে দিয়ে খবর পাঠিয়েছি। 7 দিনের জন্য আপনি আমাদের পলাশপুরেই থাকবেন। 7 দিন? কেন 7 দিন লাগবে কেন? অনুকূলবাবু পুলকিত হলেন। তা তো নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার মতো গোয়েন্দার কাছে এ তো তুচ্ছ ব্যাপার। সেই ধাপার মাঠের ধরের কাছে তো কিছুই না। হিরুদা আর কথা বাড়ালো না। ঘুমে চোখ ঢুলছে। দাঁড়িয়ে উঠে যেতে গিয়েই সামনের জানলার সঙ্গে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে জানলার কপাটটা খুলে পড়ল। হ্যাঁ, অনুকূলবাবু একটু অপ্রস্তুত হলেন। কিছু মনে করবেন না, অনেক জিনিস সব মেরামত হয়নি কিনা, সেই জন্যই। হিরুদা কিছুই মনে করল না, বরং অন্ধকারে আলোর ইশারা দেখতে পেল। এ ঘরের দরজা জানলা সব বন্ধ থাকলেও বাইরে থেকে অনায়াসেই জানলার কপাট সরিয়ে ঘরে ঢোকা যায়। তারপর ঘুমন্ত বিজনকে পাঁজাকোলা করে নিয়ে যাওয়া তো খুবই সহজ ব্যাপার। অচেনা জায়গা, হিরুদার ঘুমটা গাঢ় হলো না। একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, তাও ঠক করে একটা শব্দ হতেই হিরুদা চমকে বিছানার ওপর উঠে বসল। জানলার কাছে মাঝারি সাইজের একটা টেবিল, তার উপর একটা মাটির ঢেলা পড়ে গুঁড়িয়ে গেছে। সম্ভবত বাইরে থেকে কেউ ছুঁড়েছে। হিরুদা উঠে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। গোয়েন্দা হওয়ার এই এক মহা বিপদ। সব ব্যাপারে চোখ রাখতে হয়, নাক গলাতে হয়। ঠিক ঢেলার গুঁড়োর পাশেই একটা পাকানো কাগজ। কাগজটা হাতে করে তুলেই হিরুদা চমকে উঠল। সর্বনাশ! এ যে কেঁচো খুঁড়তে খুঁড়তে একেবারে সাপের আওতার মধ্যে এসে পড়ল। এখন উপায়? সাদা কাগজে লাল অক্ষরে বড় বড় করে লেখা, গোয়েন্দা সাবধান,
বিজনের ব্যাপারে হাত দিতে এসো না, প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। ইতি মাকড়সা। হিরুদা শরীর ঠক 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 করে কাঁপছে। হিরুদা আস্তে আস্তে বিছানায় ফিরে এলো। ঠিক সেই সময় একটি চাকর ঘরে ঢুকলো 4 সিঙ্গাড়া নিয়ে। হিরুদা কম্পান্বিত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখান থেকে বেগমপুরে যাওয়ার ট্রেন কখন বলতে পারো? চাকরটা কাপ আর প্লেট নামিয়ে বলল, আগে এই রাত 7:30টায়। স্টেশন এখান থেকে কত দূর? তা মাইল 2, একেবারে সোজা সড়ক, পিচের রাস্তা। হিরুদা মনে মনে ঠিক করে ফেলল, না আর এখানে নয়। গোয়েন্দাগিরি করতে এসে শেষকালে পৈতৃক প্রাণটাও যাবে নাকি? হ্যাঁ, তাও আবার ওই একটা পাঁঠার জন্য। আজ রাতেই চুপি চুপি পালাতে হবে, কিন্তু বেরোবার মুখেই তো বাধা, একেবারে রাস্তার ওপর অনুকূল বাবু। সেই দুপুর থেকে ভেবে কিছু কুলকিনারা পেলেন নাকি মশাই? একবার স্টেশনের দিকে যাব, তাছাড়া আশপাশটাও একটু দেখা দরকার। বেশ তো, যে জিপটা তাহলে বের করতে বলি। না না, জিপ বের করবেন না, আপনিও সঙ্গে যাবেন না, তাহলেই অপরাধী সাবধান হলেই আর কিচ্ছু করা যাবে না। তা ঠিক। কিছু মনে করবেন না আপনি, প্রতাপগড়ের মেজরানির নেকলেসের একটা বৈদুর্যমণি চুরির ব্যাপারে ঠিক এই জন্য সব গোলমাল হয়ে গিয়েছিল। মহারাজা গাড়ি নিয়ে সব সময় সঙ্গে সঙ্গে থাকতেন। ঠিক কথা, ঠিক কথা। আপনার কাজের অসুবিধা হয় এমন কিছু কখনোই আমার করা উচিত নয়। বিজনকে ফিরে পাবার পথে কোনো বাধা সৃষ্টি হোক, তা আমি চাই না। হিরুদা দাঁড়ালো না। একবার বেগমপুরে পৌঁছতে পারলে তবে ঘাম দিয়ে জ্বর ছাড়বে। বিদেশ বিমুহে মাকড়সার পাল্লায় পড়ে প্রাণ হারানো সমীচীন হবে না। হিরুদা যখন স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ওই 6:30। তার মানে ট্রেনের জন্য আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। ছোট্ট স্টেশন, টিম টিম করছে একটি বাতি। আশেপাশে ঝোপ থেকে মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে। একটা ভাঙা বেঞ্চের ওপর হিরুদা বসলো। একটু পরেই ট্রেনের শব্দ হলো। এই ট্রেন কলকাতা থেকে আসছে, পলাশপুর ছুঁয়ে যাবে পীরনগর। স্টেশনে ওই জনকয়েক লোককে ঘোরাঘুরি করতে দেখা গেল, তবে আবছা অন্ধকারে ঠিক তাদের বোঝা গেল না। হিরুদার ট্রেনের তখন 8 ঘন্টা দেরি। সে বেঞ্চের ওপর পা তুলে দিয়ে প্রথমে গুনগুনিয়ে তারপর একটু জোরে গান ধরল। ব্যাকুল বসন্ত ফিরে ফিরে আসে, ফিরে ফিরে যায়, জীবনে আমার কিছু হলো না গো হায়, জীবনে আমার কিছু হলো না গো হায়। ব্যাকুল বসন্ত ফিরে ফিরে আসে, ফিরে ফিরে যায়, জীবনে আমার কিছু হলো না গো হায়। গানের গলা তার কোনো কালই ছিল না, তবে শখ বহুদিনের। মেসে থাকতে আর একজনের হারমোনিয়াম নিয়ে সময় পেলেই সাধনা করত। গান ওই একটি জানা ছিল, তার সবটা নয়, লাইন 2। গোয়েন্দা সর্বেশ্বর বরাটের প্রিয় গান। পুলিশের রিপোর্ট পড়তে পড়তে কিংবা লাশের ছবি দেখতে দেখতে এই গানটি তিনি আস্তে আস্তে গাইতেন। ব্যাকুল বসন্ত ফিরে ফিরে আসে, ফিরে ফিরে যায়, জীবনে আমার কিছু হলো না গো হায়। এই গানটা শুনে শুনে হিরুদাও শিখেছিল। বিশেষ করে অফিসে অফিসে ঘুরে হতাশ হয়ে এসে এই গানটা মনের অবস্থার সঙ্গে খুব খাপ খেত। আজকেও স্টেশনে একান্তে ভাঙা বেঞ্চে বসে হিরুদা দরদ দিয়ে গানটাই গাইছিল। হঠাৎ খেয়াল হলো পেছনের কিছু সম্মিলিত কণ্ঠস্বরে। বাহ বাহ, এই তো বেশ গলা, এই ধরে নি চল। দরকার নেই কলকাতার বড় গাইতে, সে আর আসছেও না। আজ রাতে আর গাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, আর কতক্ষণ সভার কাজ বন্ধ থাকবে? কথাগুলো ঠিক হিরুদার কানে যায়নি। চেঁচামেচিতে সে তাড়াতাড়ি বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে পড়ল। কে কে আপনারা? মশাইয়ের নাম?
মশাইকে তো এর আগে আর পলাশপুরে দেখিনি। তাগরা জোয়ান একটি ছেলে আস্তিন গুটিয়ে সামনে এসে দাঁড়ালো। মিনিট দুয়েক হিরুদা একটু ভেবে নিল। আসল কথা বললে তো আর নিস্তার নেই, এখনই পাঁজাকোলা করে নিয়ে গিয়ে খতম করে দেবে, কাকপক্ষীও টের পাবে না। হিরুদার মাথায় একটা বুদ্ধি এসে গেল। এখানে হরিনাথ বাবুর কাছে এসেছিলাম। হরিনাথ বাবু? তিনি আবার কে? কোন পাড়ায় থাকেন? কোন পাড়ায় থাকেন তা তো জানি না, আমি অনেক খোঁজ করেও পেলাম না। মস্ত গুণী মানুষ, খাওয়ালি আর খেয়ালের রাজা। আমার নিজেরও একটু গান বাজনার শখ আছে কিনা, তবে আমার আধুনিক ক্লাসিক্যাল শিখবার জন্যই তার কাছে আসা। হিরুদার কথা আর শেষ হলো না। সবাই মিলে হুররে বলে একেবারে চিৎকার করে উঠল। তারপর সন্ডামার্কা দুজন এগিয়ে এসে পলকের মধ্যে হিরুদাকে কাঁধের ওপর তুলে নিয়ে ছোঁটল। বেশি দূর নয়, ওই স্টেশনের বাইরের গাছের গোড়ায় অনেকগুলো সাইকেল রাখা ছিল, তারই একটার ওপর দিল বসিয়ে। হিরুদাকে চালাতে হলো না। হিরুদা সামনের রডে, আর একজন তীর বেগে সাইকেল চালাতে লাগলো। আগে পেছনে আরো অনেকগুলো সাইকেল। হিরুদা প্রথমে ভেবেছিল বুঝি তার ছদ্ম পরিচয় ফাঁস হয়ে গিয়েছে, এরাই মাকড়সার দল, গোয়েন্দাকে খতম করতে নিয়ে যাচ্ছে। কিন্তু একটু পরেই আসল ব্যাপারটা শুনল, কিন্তু তাতে ভয় বিশেষ কমলো না। কলকাতা থেকে এক গায়ক আসার কথা এদের সভায় গাইবার জন্য, কিন্তু 7টার গাড়িতেও সে আসেনি। অনামী সঙ্গের কপাল ভালো, আর একজন ভালো গায়ক একেবারে হাতের মুঠোর মধ্যে এসে পড়েছে। হিরুদাকে যখন সভা মঞ্চের পাশে নামালো, তখন তার দুটো ভাই ঠক 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 করে কাঁপছে। পর্দার ফাঁক দিয়ে দেখলো আসরে তিল ধারণের স্থান নেই। বেশিরভাগই চাষি মজুদদের দল, সকলেরই পাশে মোটা বাঁশের লাঠি। এরা কেঁপলে কি অবস্থা হবে ভাবতেও হিরুদার বুক কেঁপে উঠল। কি কুক্ষণেই পলাশপুরের জমিদারের সঙ্গে দেখা হয়েছে। নিন, কোন গানটা গাইবেন বলুন, অ্যানাউন্স করি। সেই জন্ডামার্কা ছেলেটা আবার সামনে এসে দাঁড়ালো। হিরু জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। এর যে মাকড়সার হাতে পড়লেও ঢের ভালো ছিল, এক গুলিতে হয়তো শেষ করে দিত। এতগুলো লোকের লাঠির গায়ে থেতলে মরতে হতো না। মরিয়া হয়ে হিরুদা বলল, একবার হারমোনিয়ামটা দিন, একটু প্র্যাকটিস করে নি। আপনাদের এত বড় সভা, লোক হাসাতে তো আর পারি না। ঠিক কথা। হারমোনিয়াম এলো। মঞ্চের এক কোণে হিরুদা রেওয়াজ করতে বসলো। তাকে ঘিরে অনামী সংঘের সভ্যরা। হিরুদার সম্বল একটি গানের 2টি লাইন, তাও এই দুঃসময় কথাগুলো ভালো করে মনে পড়ল না। গলা শুকিয়ে কাঠ, মুখের মধ্যে কে যেন হাতুড়ি পিটছে। হাঁটুর সঙ্গে হারমোনিয়ামে ঠোকাঠুকি হচ্ছে। ঠক ঠক ঠক। প্রথম লাইন, ব্যাকুল বসন্ত ফিরে ফিরে আসে। কিন্তু অনেক চেষ্টার পর হিরুদার গলা থেকে শুধু আওয়াজ বের হলো, হিরুদা থামল। সামনে জাঁতরেল যে ছেলেটি বসেছিল তাকে বলল, শুনুন, আমার যা গানের লাইন, তাতে উদ্বোধন সঙ্গীত না করে সমাপ্তি সঙ্গীত করুন। একেবারে শেষকালে আমি গাইব। জয় জয়ন্তী সুরটা মাঝরাতেই ভালো চবে। আপনি গুণী ব্যক্তি, আপনাকে আর এর বেশি কি বোঝাবো। ছেলেটি বিজ্ঞের মতন ঘাড় নাড়ল। তারপর অন্য সকলের দিকে ফিরে বলল, ঠিক আছে, ওরে ফটকে, হাবা ভূত, প্রথমে জিমনাস্টিক শুরু করে দে। ওসব গান ফান শেষকালে হবে। হিরুদার ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অনামী সংঘের বার্ষিক অধিবেশন, আজ সভা, কাল সভ্যদের ফিস্ট, হই হই ব্যাপার। জিমনাস্টিক একটু জমে উঠতেই সকলের অলক্ষ্যে হিরুদা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। কোনো ভুল নেই, নিজের কানে শুনেছে। প্রথমে ভেবেছিল প্রতিধ্বনি, তারপরেই মনে পড়ল খোলা মাঠে আসর। প্রতিধ্বনি আসবে কোথা থেকে? হ্যাঁ, এগোতেই নজরে পড়ল মেটে মেটে গায়ের রং, সুপুষ্ট চেহারা, একটু ছোট ছোট শিং। এ বিজন না হয়ে যায়। হ্যাজাকের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। যতবার হিরুদা গানের লাইন বলতে গিয়ে ব্যা ব্যা করছে, ততবার বিজন নিজের লোক ভেবে ঠিক উত্তর দিয়ে গেছে। হিরুদা কান খাড়া করে শুনেছে,
বিজন এক মনে কাঁঠাল পাতা চিবোচ্ছিল। হিরুদা আস্তে আস্তে পাশ দিয়ে গিয়ে নিজের আলোয়ানটা তার উপর চাপা দিয়ে দিল, যেন টু শব্দটা না করতে পারে। তারপর খোঁটা শুদ্ধ তুলে নিয়ে হিরুদা তীর বেগে পিচের রাস্তা ধরে ছুটল। হিরুদা যখন পলাশপুরের জমিদার বাড়ির চৌকাঠে এসে পৌঁছলো তখন রাত হয়েছে। হিরুদার অবস্থাও শোচনীয়। মুক্ত কচ্ছ শার্টের অর্ধেকটা কাঁটা গাছে লেগে ছিঁড়ে গেছে, সারা কাপড়ে চোর কাঁটা। খড়ের গাদার মধ্যে একবার পড়ে গিয়েছিল মাথা বোঝাই খড়, শুধু বিজনকে ছাড়েনি। হাঁক ডাকে অনুকূলবাবু বেরিয়ে এসেই চেঁচামেচি শুরু করলেন। যে এসেছেন, আমি তো ভয়েই মরি। বিজনকে খুঁজতে এসে গোয়েন্দায় নিখোঁজ হলো, কি ভয়ঙ্কর ব্যাপার। হিরুদা এত কথার কোনো উত্তর দিল না। আলোয়ানটা খুলে বিজনকে নামিয়ে দিয়ে বলল, এই নিন মশাই আপনার পাঁঠা। আজ রাত্রেই আমার যাবার বন্দোবস্ত করে দিন, জরুরি ডাক এসেছে। অনুকূলবাবু বিজনকে বুকের মধ্যে চাপটে ধরে আদর করতে করতে বললেন, সে কি এই রাতেই চলে যাবেন? আপনি আমার যা উপকার করেছেন। না না, থাকবার উপায় নেই। খবর এসেছে শক্তিগড়ের রাজার ভাইরা ভাইয়ের মুক্ত বসানো এক পাটি নাগড়া হাওয়া হয়েছে। কাল ভোরেই আমাকে সেখানে যেতে হবে। অতএব সেই রাত্রেই জীব বেরোলো। অনুকূলবাবু হিরুদার হাতে কর করে একটা 100 টাকার নোট দিয়ে বললেন, আপনার ঋণ শোধ হবার নয়, দয়া করে আর একদিন যদি পায়ের ধুলো দেন। জীব চলতে শুরু করেছে। মনে হলো অনেক দূর থেকে যেন হল্লার শব্দ ভেসে আসছে। কপালের ঘাম মুছে হিরুদা বলল, বাবা ব্যস্ত হবেন না, আবার দেখা হবে। গোয়েন্দাগিরি যখন পেশা তখন ডাকলেই আসবো। আজ চলি, নমস্কার। শেষ হলো আমাদের আজকের নিবেদন হিরুদার গোয়েন্দাগিরি। আমাদের আজকের গল্পে অভিনয় করেছেন অর্চিত বোস, মিনহাজুল, দেবদা, শ্রমণ, অরিত্র, সম্রাটদা। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ, নির্দেশনা এবং গল্পের নাট্যরূপ দান করেছে সৌম্যদীপ ও আকাশ। সংলাপ রচনা অঙ্কিতা মালাকার, আবহ নির্মাণ সায়ক পাল, সূত্রধার আমি অচ্যুতা। কি কেমন লাগলো হিরুদাকে? তাহলে এখন কাজ তো জানেন নিশ্চয়ই। এখনই চটপট কমেন্ট করুন দেখিনি, আর শেয়ার করুন। আর রহস্যের গন্ধ পেলে একবার হিরুদাকে ডেকে নেবেন। আজ আসি, ধন্যবাদ।